আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। জুলাই আগস্ট হত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে আজ এই মামলায় 2 জন জুলাই যোদ্ধা বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন। এর আগে সকালে মামলায় 3 আসামির মধ্যে পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। এই মামলার অপর 2 আসামি সাবেক সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পলাতক আছেন। গতকাল এই মামলায় সাক্ষ্য গ্রহণ শুরুর দিন জুলাই আন্দোলনে আহত একজন সাক্ষ্য দেন। গতকালই এই মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হয়। এই মুহূর্তে ট্রাইব্যুনালে আছেন সহকর্মী হাসান জাভেদ, সরাসরি যাচ্ছি তার কাছে। জাভেদ, সাক্ষ্য গ্রহণ কোন পর্যায়ে? জসিন্তা, আজকে দ্বিতীয় সাক্ষী, গতকাল প্রথম সাক্ষী সাক্ষ্য দিয়েছেন, আজকে দ্বিতীয় সাক্ষী। তার নাম হচ্ছে আবদুল্লাহ আল ইমরান, যিনি জুলাই আন্দোলনে একটি পায়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছিলেন। পরে তার অপারেশন হয়েছিল পঙ্গু হাসপাতালে। তিনি এখন কিন্তু পঙ্গু এবং তাকে হুইল চেয়ার দিয়ে চলতে হয় এবং হুইল চেয়ারে করে তাকে আজকে ট্রাইব্যুনালে আনা হয় সাক্ষী দেওয়ার জন্য। এই মুহূর্তে তিনি সেখানে সাক্ষ্য দিচ্ছেন এবং তিনি ঢাকা কলেজের দর্শন বিভাগে মাস্টার্সে পড়ছেন এবং জুলাই আন্দোলনের সময় তিনি অনার্স পড়ছিলেন আর কি। 19 জুলাই তিনি বিজয়নগর এলাকায় আন্দোলনে ছিলেন, ছাত্র জনতার আন্দোলনের সাথে। সেখানে পুলিশের গুলিতে তার বাম পায়ের হাঁটুর নিচ থেকে গোড়ালি পর্যন্ত পুরা হাড় এবং মাংস উড়ে যায় এবং তিনি গুরুতর আহত হন। তো তিনি যেটি বলছেন যে জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হওয়ার পর তাকে প্রথমে যখন মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়, এর আগে অনেক হাসপাতালে নেওয়া হয়েছিল, সেই হাসপাতালগুলো তাকে রাখেনি। প্রাইভেট হাসপাতালগুলি অপারগতা পোষণ করেন। মিটফোর্ড হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা বললেন যে আপনারা তাকে নিটোরে নিয়ে যান, অর্থাৎ পঙ্গু হাসপাতালে নিয়ে যান। পঙ্গু হাসপাতালে নেওয়ার সময় ধানমন্ডিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসার সামনে যৌথ বাহিনী তার এই অ্যাম্বুলেন্সটি আটকায় এবং সেই অ্যাম্বুলেন্স থেকে তার এক বন্ধুকে গ্রেফতার করে নিয়ে যায়, যিনি 5 আগস্টের পরে মুক্তি পান। এবং নিটোরে যাওয়ার পর তার অপারেশন হয় এবং অপারেশন হওয়ার পর তিনি দীর্ঘদিন সেখানে চিকিৎসা নেন এবং এই পর্যায়ে এই পর্যন্ত সে তার বক্তব্য রাখছেন এবং কিভাবে পুলিশ গুলি করেছিল, কত হিংস্র ছিল, সেই কথাগুলি তিনি বলছিলেন। তো এখন তার বক্তব্য নেওয়ার পর, সাক্ষ্য নেওয়ার পর আসামি পক্ষের আইনজীবী জেরা করবেন, তারপরে তৃতীয় সাক্ষী সাক্ষ্য দিবেন। তো আজকে এখন এই পর্যন্ত প্রসিডিংস চলছে আর কি, জসিন্তা। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে আবির্ভূত হওয়া চাঁদাবাজদের নব্য স্বৈরাচার হিসেবে আখ্যায়িত করেছেন সিপিডি সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সংস্কার থেকে এখন নির্বাচনী ইশতেহারে যাওয়ার সময় হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এজন্য সব রাজনৈতিক দলগুলোর ইশতেহারে আগামী দিনের অর্থনীতিকে বিশেষ গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন দেবপ্রিয় ভট্টাচার্য। এনটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেছেন এই অর্থনীতিবিদ। আরাফাত ইসলামের রিপোর্ট। গণ অভ্যুত্থানের 1 বছর দেশের ভঙ্গুর অর্থনীতির জন্য ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ ছিল উল্লেখ করে সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, এই সময়ে অন্তর্বর্তী সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সহ বেশ কিছু বিষয়ে সাফল্য অর্জন করেছে। এখন দেখেন, মূল্যস্ফীতি তো এক ধরনের সহনশীল অথবা ন্যূনতম স্থিতিশীল অবস্থায় এসছে, কোনো কোনো ক্ষেত্রে কমছে। টাকার মূল্যকে যাতে বেড়ে না যায় সেইটা কমানোর জন্য বাংলাদেশ ব্যাংককে বাজার থেকে ডলার কিনতে হচ্ছে। দেখুন কি বিপরীত পরিস্থিতিতে আমরা গেছি এবং ক্রমান্বয়ে আমাদের মজুদ বাড়ছে। সে তো আপনাকে সেই গুণগানটা তো করতে হবে। দেশের ব্যাংকিং খাতে পুরোপুরি সুশাসন না ফিরলেও কেন্দ্রীয় ব্যাংকের নেয়া উদ্যোগে ইতিবাচক পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করেন তিনি। তবে রাজনৈতিক পট পরিবর্তনের সাথে ব্যাংকগুলোর মালিকানা পরিবর্তন অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করেছে বলেও মন্তব্য করেন তিনি। ব্যাংকের ঋণ আদায়ের ক্ষেত্রে, অনাদায়ী ঋণ আদায়ের ক্ষেত্রে খুব বড় সাফল্য আছে আমি বলতে পারবো না। আমরা লক্ষ্য করেছি অনেক ক্ষেত্রে মালিকানা বদল হয়েছে, তো এই মালিকদের রাজনীতিও আবার আগামী দিনে সংস্কারের পক্ষে প্রতিবন্ধক হয়ে দাঁড়াচ্ছে। সেহেতু আমি তো বললাম, এক নিঃশ্বাসে আপনি বলতে পারবেন না ভালো না মন্দ। উদ্যোগ আছে, ফল এখনো আসেনি।
অর্থনৈতিক পরিস্থিতি উন্নতিতে চাঁদাবাজিকে দায়ী করেন ডক্টর দেবপ্রিয়। এই অর্থনীতি পরিস্থিতি যদি কোনো কারণে জটিল হয়, কারণ হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি দিয়ে আমি তাদের সুরক্ষা দিতে পারছি না। যদি তাদের প্রতিদিনই চাঁদাবাজির শিকার হতে হয় এবং তাদের এই দৌরাত্ম্যের উপরে থাকে নব্য ব্যক্তিরা, যারা দৌরাত্ম্য করেছে সেই স্বৈরাচারের আমলের বদলে নব্য স্বৈরাচার হিসেবে তারা আবির্ভূত হয়, বা সেই অর্থে এরকম কি বলে এটাকে বিকাশমান স্বৈরাচার হয়, তাহলে তো বড় মুশকিলের কথা। অর্থনীতির গতি প্রকৃতি বিবেচনায় নিয়ে রাজনৈতিক দলগুলোকে নির্বাচনী ইস্তেহার প্রণয়নে গুরুত্ব দেওয়ার কথাও বলেন এই অর্থনীতিবিদ। এখন আমাদের মনোযোগ সংস্কার থেকে নির্বাচনী ইস্তেহারে যাওয়ার সময় হয়েছে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। পরিস্থিতির অবনতি হলে যে কোনো সময়ে বাঁধের 16টি জলকপাট খুলে দেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক জানান, বৃষ্টি ও লেকের পানি উচ্চতা পর্যবেক্ষণ করা হচ্ছে। রোববার সন্ধ্যায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা রেকর্ড করা হয় 107 MSL। হ্রদের পানির ধারণ ক্ষমতা 109 MSL পর্যন্ত। পরিস্থিতি বিবেচনায় কাপ্তাই হ্রদের পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের 16টি জলকপাট 6 ইঞ্চি করে খুলে দেওয়া হতে পারে। ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী ফজলে এলাহি, সরাসরি যাচ্ছি তার কাছে। এলাহি, লেকের পানি কতটা বেড়েছে? জসিন্তা, আপনি যা বলছিলেন, গতকাল সন্ধ্যা পর্যন্ত হ্রদের পানির উচ্চতা ছিল 107 MSL। সেটি গত 10 ঘন্টায় আরো বেড়ে এখন 107.49 হয়েছে। এই হ্রদের ধারণ ক্ষমতা 109 MSL হলেও সাধারণত 108 MSL হলেই হ্রদের পানি ছেড়ে দেওয়া হয়। সেই বিবেচনায় আজকে বিকেল 3টায় পানি বিদ্যুৎ কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছিলেন হ্রদের পানি ছেড়ে দেওয়ার বিষয়টি, কিন্তু তারা আজকে সকালে আমাদেরকে আবার নিশ্চিত করেছেন গতকাল রাত থেকে আসলে খুব বেশি বৃষ্টি হয়নি, সে কারণে তারা সেটি পিছিয়ে আগামীকাল সকাল 10টায় করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। কিন্তু এই মুহূর্তে যখন আমরা লাইভে দাঁড়িয়েছি তখন আবার প্রচন্ড মাত্রায় বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টি যদি ধারাবাহিক থাকে তাহলে হয়তো তাদের সিদ্ধান্তে আরো কোনো পরিবর্তন আসে কিনা তখন হয়তো আমরা জানতে পারবো। সুনামগঞ্জে পরিবহন শ্রমিকদের কর্মবিরতিতে ঢাকা সহ সব বাস চলাচল বন্ধ রয়েছে। সকাল থেকে সিএনজি, অটোরিকশা সহ লেগুনা চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন যাত্রীরা। বাস ভাড়া নিয়ে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং পরিবহন শ্রমিকদের মধ্যে ঝগড়া হলে গতরাত থেকে পরিবহন শ্রমিকেরা এই কর্মবিরতি শুরু করেন। এ সময় তারা শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত ও শ্রমিকদের উপর হামলার ঘটনার বিচার সহ 3 দফা দাবি তুলে ধরেন। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।